আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। নিয়মিত ক্লাসে আমরা পড়ব প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স। অর্থাৎ দীর্ঘ ছুটির পর আবারও তোমাদেরকে স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আমরা প্রিভিয়াসলি রোজা এবং হচ্ছে ঈদুল ফিতরের ছুটি উদযাপন করে অনেকটা ফ্রেশ মুড নিয়ে কি করতে পারবো, নতুন কোর্স অর্থাৎ আমাদের যে রেগুলার ক্লাস প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্লাস কোর্সের ক্লাসগুলো নিয়মিত শুরু করতে যাচ্ছি। তো প্রজেক্ট ম্যানেজমেন্টে বেসিকলি প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা পড়েছি। তো তোমরা জানো যে প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে আমরা তোমাদেরকে পড়িয়েছি প্ল্যানিং সম্পর্কে যেগুলো ছিল যে প্ল্যানিংকে আমরা ভাগ করতে পারি, সিঙ্গেল ইউজ প্ল্যান হিসাবে ভাগ করতে পারি, এরপর স্ট্যান্ডিং প্ল্যান হিসাবে ভাগ করতে পারি। তো সিঙ্গেল ইউজ প্ল্যানিং এর মধ্যে আমরা কয়েকটা টাইপস তোমাদেরকে দেখিয়েছিলাম। সেখানে প্রোগ্রামস রয়েছে এবং হচ্ছে আমরা জানি যে সিঙ্গেল ইউজ প্ল্যান বলতে তোমরা হচ্ছে নন রিপিটিভ প্ল্যান, অর্থাৎ যেটা হচ্ছে রিপিটেডলি আমরা ইউজ করি না, অর্থাৎ নন রিপিটেড প্রোগ্রাম যেগুলো হচ্ছে একবারই ব্যবহার করা হয়, ওয়ান্স ইন আ লাইফ টাইম, অর্থাৎ একবারই আমরা ব্যবহার করি। তো সেটা হচ্ছে সিঙ্গেল ইউজ প্ল্যান। তো এই ক্ষেত্রে আমরা ধরো যে বাজেটগুলো প্রতি বছর অ্যানুয়ালি করা হয়, আমরা বাজেট বলতে পারি। এরপর তোমাদের আমরা যেমন হচ্ছে প্রোগ্রাম বলতে পারি। তো মোস্ট পপুলার যেটা ওয়ান অফ দ্য যেটা হচ্ছে পপুলার ইস্যু সেটা হচ্ছে প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্টটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয় এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে খুবই পপুলার একটা বিষয়। তো সেইগুলো সম্পর্কে তোমাদেরকে, আর স্ট্যান্ডিং প্ল্যানিং এর মধ্যে পলিসি প্রসিডিউর রয়েছে। তো সেগুলো নিয়েই বেসিক্যালি আমরা ফোকাস করছিলাম, আমরা অনেক পড়াশোনা করেছি। তো চলো দেখি আমরা কি কতটুকু পড়াশোনা হয়েছিল, স্লাইডে যাই, দেন হচ্ছে আজকে আমরা কিছু বিষয় জানবো। তো চলো আমরা ফর্মাল ক্লাস শুরু করি। দেন এইখান থেকে আমরা শুরু করেছিলাম প্রজেক্ট সম্পর্কে, আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখেছি বা বেসিক বিষয়গুলো, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্টের ডেফিনেশন সম্পর্কে জেনেছি। দেন হচ্ছে আমরা তোমাদেরকে আমাদের বাংলাদেশে যে মেগা প্রজেক্টগুলো নিয়ে কাজ করা হচ্ছে সেগুলো দেখিয়েছি। দেন হচ্ছে একটা প্রজেক্টে ম্যানেজারের রোল কি থাকে, কি কি রোল সে পালন করে। আমরা দেখেছি একটা হচ্ছে রিঅ্যাক্টিভ হতে পারে এবং প্রোঅ্যাক্টিভ রোল হতে পারে। দেন হচ্ছে এনগেজমেন্ট এবং শেয়ার হোল্ডার এনগেজমেন্ট থাকে। এরপরে আমরা দেখেছি টিপিক্যাল স্টেক হোল্ডার কারা রয়েছে তাদের সম্পর্কে জেনেছি, এবং স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের এনগেজমেন্ট প্রসেস কি হতে পারে, তাদেরকে আমরা কিভাবে ইনভলভ করব। এলিমেন্টস গুলো দেখেছি যে একটা প্রজেক্টে কি ধরনের এলিমেন্ট থাকে, মিশন থাকে, দেন হচ্ছে প্ল্যান থাকতে হবে, প্রজেক্ট অর্গানাইজেশন অর্থাৎ একটা অর্গানোগ্রামের ভিত্তিতেই প্রজেক্টটা করা হয়, রিসোর্সেস থাকতে হবে, যেই রিসোর্সেস অর্থাৎ ইনপুট দেন হচ্ছে এটা প্রসেস হয়ে আউটপুট হবে, দেন ইনপুটে যেই রিসোর্সগুলো রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলোকে ফুলফিল করতে হবে। ক্যাপিটাল বাজেট, ইকুইপমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, স্টেক হোল্ডার গ্রুপ, কস্ট, রিস্ক অ্যান্ড আনসার্টেনটি। প্রকল্পের উদ্দেশ্যগুলো অর্থাৎ পারপাস অফ দ্য প্রজেক্টস। দেখো তোমরা এই পারপাসগুলো মেইনলি থাকে
স্বার্থ সংশ্লিষ্টদের সুবিধা প্রদান করতে হবে, যারা স্বার্থ সংশ্লিষ্ট বলতে স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের তারা বেসিক্যালি প্রফিটের জন্যই তো পিপল, অর্থাৎ যে কোনো যারা ফান্ড প্রোভাইড করে অথবা যারা ইনভেস্টর রয়েছে, যারা কনজিউমার রয়েছে, তাদের যে ইন্টারেস্ট রয়েছে সেগুলোকে সার্ভ করতে হবে। ওয়েলফেয়ার, জনকল্যাণ, পাবলিক ওয়েলফেয়ার যেটা জনকল্যাণ করতে হবে, সার্ভিস প্রোভাইড করতে হবে এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, দেশীয় সম্পদের ইউটিলাইজ করতে হবে। অনেক ক্ষেত্রে যেটা হয় অবকাঠামো উন্নয়ন, আত্মনির্ভরশীলতা, জীবনযাত্রার মান উন্নয়ন, নতুন পণ্য উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন। দেখো গুরুত্বগুলো দেখো, অর্থাৎ এই গুরুত্বগুলো রয়েছে। উন্নয়নের সূচনা হয়, দেশীয় সম্পদের ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন, আত্মনির্ভরশীলতা। দীর্ঘ ছুটির পর আমি বেসিক্যালি তোমাদেরকে একটা গ্লেন্স দেখাচ্ছি আমরা কি কি বিষয়গুলো পড়েছে, দেন আমরা কিছু বিষয় সম্পর্কে জানবো। তো দেখো এখানে ইম্পর্টেন্স গুলোর মধ্যে যেটা রয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন, সামাজিক সেবা, দেশের কল্যাণ, জাতীয় আয় বৃদ্ধি, এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিটেইল আলোচনা করেছি। ভিডিওগুলো দেয়া আছে, তোমরা চাইলে আবার দেখে নিতে পারো। তো এইগুলো আলোচনা করার পর আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে প্রকল্পের টাইপস গুলো আমরা আবার রিভিউ করব। প্রকল্পের টাইপস গুলো সম্পর্কে আমরা ভালো করে জানবো, একটা কনসেপ্ট। অর্থাৎ আজকে মোটামুটি যেটা করব যে শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো দেখো যে প্রকল্প জনপ্রিয় হওয়ার কারণ এইটার ফিচার এবং হচ্ছে এইটার নেচার। বেসিক্যালি এটা নন রিপিটিভ প্রোগ্রাম, তো সেই ক্ষেত্রে যেটা করা হয় যে রিপিটেড প্রোগ্রামগুলোতে কিন্তু অর্থাৎ একটা সার্টেন টাইম পরে কিন্তু কস্ট কি রিভলভ করতে থাকে, কস্ট রোটেট করতে থাকে। তো এইখানে যেটা হচ্ছে যে একটা প্রকল্প আমরা যখনই করতে চাইবো তখন কি হবে, তখনই যেটা হবে যে একটা স্টার্ট টাইম থাকবে এবং হচ্ছে একটা এন্ড টাইম থাকবে। অর্থাৎ এইটা হচ্ছে কি আমরা প্রজেক্টের লাইফ টাইম বলতে পারি। অর্থাৎ প্রজেক্ট এক জায়গা থেকে শুরু হয়ে কি হবে, আরেকটা হচ্ছে এক জায়গায়, অর্থাৎ এখানে শেষ হবে, এখানে শেষ হয়ে যাবে। অর্থাৎ এতটুকুই কিন্তু প্রজেক্টের লাইফ টাইম। তাহলে যত কস্ট হবে সব কিন্তু এর মধ্যেই হবে, এর বাইরে কিন্তু কস্ট হওয়ার পসিবিলিটি নেই। তো এই জন্য যেটা হচ্ছে যে কোনো কাজের জন্য প্রজেক্ট বেসিস করলে এটা কি হয়, কস্ট ইফেক্টিভ হবে। এইটাই হচ্ছে প্রজেক্টের সবচেয়ে বড় আবেদন। আচ্ছা, তো দেখো যে আমরা এখানে টাইপস গুলোর ক্ষেত্রে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আয়তন এবং টাইম বেসিসে আমরা প্রকল্পকে ভাগ করতে পারি। আয়তন টাইম বেসিসে আমরা যেটা ভাগ করতে পারি যে লার্জ স্কেল প্রজেক্টগুলো মেইনলি যেটা হচ্ছে যে অনেক সময় ধরে হয়ে থাকে। এটা তোমরা দেখো যে এখানে লার্জ স্কেল প্রজেক্টের ক্ষেত্রে আমরা যেগুলো অ্যাজাম্পশন, অর্থাৎ যেই টাইম ফ্রেমটা ধরি সেটা হচ্ছে 13 উইকস, 13 সপ্তাহ 13 উইকস বা তার বেশি সময় ধরে যেই প্রজেক্টগুলো রান করে সেগুলোকে আমরা কি বলি, লার্জ স্কেল প্রজেক্ট বা সর্ববৃহৎ প্রকল্প বলে থাকি। অর্থাৎ যেই প্রকল্পের টাইম ফ্রেম 13 উইকস বা তার বেশি সময় লাগবে, অর্থাৎ আমরা তোমাদেরকে বলেছি যে একটা টাইম ফ্রেম থাকে, লাইক এরকম একটা টাইম ফ্রেম থাকে। তো এই টাইম ফ্রেম কি হবে, 13 উইকস হবে, 13 উইকস। তো 13 উইকস প্লাস হতে পারে, 13 উইকস এর মধ্যে হলে দেন এটা হচ্ছে কি লার্জ স্কেল প্রজেক্ট। তাহলে লার্জ স্কেলের হলে দেন আমরা এর পরের প্রজেক্টটা হচ্ছে যে বৃহৎ প্রকল্প। এটা কি বৃহৎ প্রকল্প। তো দেন বৃহৎ প্রকল্পের ক্ষেত্রে একটা টাইম ফ্রেম, প্রজেক্টের জনপ্রিয়তার মূল বিষয়টাই হচ্ছে কিন্তু টাইম ফ্রেম। তো এখানেও টাইম ফ্রেম থাকবে হচ্ছে 6 to 11 উইকস, 6 to
11 উইকস, অর্থাৎ টাইম ফ্রেমটা 6 সপ্তাহ থেকে 11 সপ্তাহের মধ্যে হবে। এর মধ্যে কমপ্লিট করতে পারলে এটাকে আমরা বলতে পারবো কি বিগ প্রজেক্ট। দেন এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে মিডিয়াম প্রজেক্ট, যেগুলো মিডিয়াম প্রজেক্টের ক্ষেত্রেও টাইম ফ্রেম রয়েছে, সেটা হচ্ছে 3 উইকস থেকে 6 উইকস পর্যন্ত, অর্থাৎ 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহের মধ্যে যেই টাইম ফ্রেমগুলো অর্থাৎ যে কাজগুলো করা হয় এইগুলো হচ্ছে মিডিয়াম প্রজেক্ট বা মধ্যম প্রকল্পের মধ্যে পড়ে। তো টাইম ফ্রেমের মধ্যে আমরা কি করতে পারি, এইভাবে ভাগ করতে পারি। আর কি করতে পারি, যে স্মল প্রজেক্ট গুলো, ছোট ছোট প্রকল্প, যেটা হচ্ছে কি যেটা হচ্ছে 1 উইক টু 3 উইকস, বিটুইন 1 উইক টু 3 উইকস এর মধ্যেই কমপ্লিট করা সম্ভব, 3 সপ্তাহের মধ্যে আমরা সার্ভ করতে পারি। সেটা হচ্ছে ছোট ছোট প্রজেক্ট গুলো, স্মল প্রজেক্ট বলে থাকি আমরা। তো টাইম ফ্রেম বা আয়তন ভিত্তিক আমরা এইভাবে ভাগ করতে পারি। তো এটা 4টা স্কেলে ভাগ করা যায়। দেন এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে ভৌগোলিক, অর্থাৎ জিওগ্রাফিক্যাল সীমারেখা, জিওগ্রাফিক্যাল লোকেশনের ক্ষেত্রে আমরা প্রজেক্টগুলোকে ভাগ করতে পারি। এটা খুব স্বভাবতই আন্তর্জাতিক প্রকল্পগুলো, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল প্রজেক্ট রয়েছে। লাইক আমরা যদি বলি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তো এইটা হচ্ছে রাশিয়া এবং হচ্ছে বাংলাদেশের জয়েন্ট এফোর্ট। তো এই জাতীয় যেমন হচ্ছে জাপানের সাথে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট করা হচ্ছে, ইন্ডিয়ার সাথে প্রজেক্ট করা হচ্ছে। তো এই জাতীয় প্রকল্পগুলো কিন্তু ইন্টারন্যাশনাল প্রজেক্ট, ইন্টারন্যাশনাল এবং হচ্ছে যেটা হচ্ছে যে 2 বা ততোধিক দেশ মিলে করা হয়। এবং সীমারেখা হচ্ছে যে এক দেশের সীমারেখা থেকে আরেক দেশের চাইনিজ, অর্থাৎ চায়নারা আমাদের দেশে প্রজেক্ট করছে। তো এই বিষয়গুলো অর্থাৎ কোলাবোরেটিভ কাজ, একসাথে অনেকগুলো দেশ একসাথে কাজ করে। ইন্টারন্যাশনাল প্রজেক্টের পরে যেগুলো হচ্ছে ন্যাশনাল প্রজেক্ট, অর্থাৎ জাতীয় প্রকল্প। জাতীয় প্রকল্পের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে জেলা উপজেলায় বিভাগ পর্যায়ে যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো, এবং হচ্ছে এটা একটা হচ্ছে যে গভর্নমেন্ট স্কেলে আমরা মেজার করতে পারি। আর যেহেতু আমরা বিজনেস করছি, কোম্পানি স্কেলেও মেজার করা হয়। কোম্পানি স্কেলে যেটা করা হয় যে অনেক কোম্পানি ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, অর্থাৎ তাদের সহযোগী হিসাবে কাজ করে। এবং মোস্ট অফ দ্য কেসেস যেটা করা হয় যে গভর্নমেন্ট প্রকল্প প্রজেক্ট বেসিস কাজ করে, অর্গানাইজেশনও প্রজেক্ট বেসিস কাজ করে। অর্গানাইজেশন যেটা হয় যে ছোট ছোট প্রকল্পগুলো তারা সার্ভ করে। জাতীয় প্রকল্পগুলো করতে পারে এই ক্ষেত্রে জাতীয় প্রকল্পগুলো লাইক ইলেকট্রিসিটি জেনারেশন বা বিদ্যুৎ, এবং এটা হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, অর্থাৎ পিপিপি। তো সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানিগুলো আসতে পারে, গভর্নমেন্টের সাথে কাজ করতে পারে। আর এছাড়া যেটা করে যে কোম্পানিগুলো তাদের নিজস্ব প্রজেক্ট নিয়ে কাজ করে। এটা যদি কান্ট্রির ওয়েলফেয়ারের বেসিসে বা কান্ট্রির দেখা গেছে দেশকে সার্ভ করবে বা এরকম কিছু, ওদের প্রফিটেবিলিটি অবশ্যই পারপাস থাকে। তো সেই অনুযায়ী যদি ওদের ইন্টারেস্টের সাথে দেশের ইন্টারেস্ট ম্যাচ করে দেন হতে পারে, আর না ম্যাচ করলে ওরা ওদের নিজস্ব প্রজেক্টগুলো করে থাকে। এরপরে দেখা হচ্ছে প্রাদেশিক প্রজেক্ট। তো ফেডারেল গভর্নমেন্ট যেগুলো লাইক হচ্ছে ইন্ডিয়া, এবং আমরা 2টা উদাহরণ বলতে পারি, ইন্ডিয়া, ইউএসএ এবং চায়না। এদের হচ্ছে যে প্রত্যেকটা প্রদেশ বেসিস কিন্তু প্রকল্প রয়েছে। একটা হচ্ছে সেন্ট্রাল প্রজেক্ট হবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে, কেন্দ্র শাসিত অঞ্চলগুলোতে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে। বাট প্রদেশ বেসিস যেগুলো, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, বা এরপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, দেন ওদের পাঞ্জাব প্রদেশ, লখনৌ প্রদেশ, আসাম। তো তো এই যে প্রজেক্টগুলো রয়েছে, তো সেইগুলো কি করে আলাদা আলাদা প্রকল্প, অর্থাৎ প্রদেশের ক্ষেত্রে কিন্তু আলাদা। তোমরা দেখো যে কিছুদিন আগে
ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন হলো, তো সেই ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টগুলো কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে, প্রজেক্টগুলো কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। যেমন দিল্লিতে কেজরিওয়াল, দেন ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি, তো ওনারা কিন্তু বিভিন্ন ধরনের প্রাদেশিক প্ল্যানিং করে থাকে ওনাদের অঞ্চল প্রদেশকে ডেভেলপ করার জন্য। তো এইরকম চায়নাদের ক্ষেত্রে যেহেতু ফেডারেল সিস্টেম বা ইউএস এর ক্ষেত্রে ফেডারেল সিস্টেম, তো এই ফেডারেল সিস্টেমগুলোর ক্ষেত্রে যেটা হয় যে প্রাদেশিক বিভিন্ন ধরনের প্রকল্প হয়ে থাকে। রিজিওনাল প্ল্যানিং, রিজিওনাল প্ল্যানিং অঞ্চল ভিত্তিক প্রত্যেকটা অঞ্চলের জন্য আলাদা আলাদা প্রকল্প করা হয়। রাস্তাঘাট, সেচ প্রকল্প বা ছোট ছোট পুল কালভার্ট, এগুলো দিয়ে কিন্তু আঞ্চলিক অনেক ডেভেলপমেন্ট সম্ভব। তো সেই বেসিসে কিন্তু প্রকল্পগুলো রান করে থাকে। আমরা যেটা ভৌগোলিক সীমারেখা ভিত্তিক প্রকল্প, সেটার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে মহানগর প্রকল্প। তো আঞ্চলিক প্রকল্প এটা আরবান এরিয়ায়, শহর এলাকায়, যেটা হচ্ছে মহানগরের ক্ষেত্রে যে প্রকল্পগুলো নির্ধারণ করা হয় সেটা হচ্ছে মহানগর প্রকল্প। তো মহানগর প্রকল্পের ক্ষেত্রে যেমন বিভিন্ন পার্ক করা হতে পারে, বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধন গাছ লাগানো হতে পারে, বা এটা তো আমরা তোমাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের ক্লাসের প্রকল্প, এক্স ক্লাস, ওয়াই ক্লাস, জেড ক্লাস প্রকল্প, টাইপ প্রকল্পগুলো। তো কিছু করা হয় প্রফিটেবিলিটির জন্য, কিছু করা হয় নন প্রফিটেবিলিটি। মহানগর প্রকল্প এরপরে যেটা হচ্ছে যে আরবান প্রজেক্ট গুলো, অর্থাৎ নগর প্ল্যানিং গুলো, সিটি অর্থাৎ সিটি বা শহর এলাকায় যেটা থাকে সিটি কর্পোরেশন করা হয়। সিটি কর্পোরেশন ওনারা বিভিন্ন ধরনের প্রজেক্ট করে, বা স্পেশালি এই ক্ষেত্রে আমরা যদি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুকের কথা বলি, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট করছে। লাইক তোমরা দেখো যে হাতির ঝিল এটা একটা প্রকল্প, অর্থাৎ পুরো ঢাকাকে সুন্দর করার জন্য কিছু প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, তার মধ্যে হাতির ঝিল প্রজেক্ট ছিল। এইটার একেবারে বর্তমান তত্ত্বাবধানে রাজকের কাছে রয়েছে, কিন্তু এটা দুইটা পার্টি অর্থাৎ ওয়াসা এবং হচ্ছে সিটি কর্পোরেশন, ওরা নিজেদের মধ্যে নিতে চাইছে। তো এই জাতীয় বিভিন্ন ধরনের প্ল্যানিং করা হয়ে থাকে, এটা হচ্ছে আরবান প্রজেক্ট। গ্রাম্য প্রকল্প, আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে প্রাধান্য দিয়ে কিন্তু প্রকল্প প্রণয়ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হচ্ছে গ্রামের কর্মসংস্থান করার জন্য কিন্তু ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। অর্থাৎ গ্রামে যেন এমপ্লয়মেন্ট, অর্থাৎ গ্রামকে শহর করে ফেলা, ট্রান্সফরমেশনের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং অনেক এগিয়ে গেছে। তোমরা দেখো যে গ্রামে অলরেডি আইসিটি সেক্টর, ডিজিটাল বাংলাদেশের যে ইমপ্লিমেন্টেশন গুলো, সেগুলো কিন্তু ইস্টাবলিশ। অর্থাৎ এখন কিন্তু এই যে আমরা যে আমাদের ক্লাস মডিউলের কথাই যদি আমরা বলি, অনলাইন ক্লাস করছি, অনলাইন ক্লাসে কিন্তু তোমরা বিভিন্ন জন দেখা গেছে প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু জয়েন করছো। অর্থাৎ সেখানেও কিন্তু কি হচ্ছে, তথ্য প্রযুক্তির যে নেটওয়ার্ক সেটার মধ্যেই রয়েছে। অর্থাৎ একেবারে প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আমাদের নেটওয়ার্ক বা ইন্টারনেট সার্ভিস রয়েছে। সেখানে আগে যেটা হতো যে খুব বেশি, আর রাস্তাঘাট কিন্তু এখন প্রচুর রাস্তাঘাট করা হয়েছে, অর্থাৎ শহরায়ন, গ্রামকেও কি এগিয়ে নিয়ে আসা, তো সেই কাজগুলো কিন্তু এখন হচ্ছে। তো আমরা মুনাফা বা সুবিধা ভিত্তিক প্রকল্প দেখব। তো এই ক্ষেত্রে ওই যে মুনাফা, আমি আগেই বলেছি যে প্রফিটেবিলিটির ক্ষেত্রে কিন্তু আমরা এক্স ক্লাস প্রকল্প বলি, যেগুলো হচ্ছে এক্স ক্লাস প্রকল্পটা বেসিক্যালি উৎপাদনশীল হবে এবং রাজস্ব নিয়ে আসবে। আমাদের মেগা প্রজেক্ট গুলো রয়েছে, আমরা দেখব যে সেগুলো হচ্ছে যে উৎপাদনশীল এবং রাজস্ব বেসিসে করা হয়েছে। আর সেকেন্ড যেটা হচ্ছে ওয়াই ক্লাস প্রজেক্ট, হচ্ছে এটা প্রোডাক্টিভ, কিন্তু রাজস্বর বিষয়টা কনসিডারেবল থাকে না। অর্থাৎ এটা প্রোডাক্টিভ সেক্টরে ইউজ করা হয়, কিন্তু এটা রেভিনিউ নট রেভিনিউ কনসার্ন, অর্থাৎ রেভিনিউ কনসার্ন না।
যেমন ইরিগেশন ইরিগেশন বিষয়টাও এটা কিন্তু ধান বা কৃষি ভিত্তিক অ্যাগ্রো বেস, তো এইখান থেকে কিন্তু ডিরেক্টলি কোনো তোমার যেমন হয় যে বিভিন্ন ধরনের সার সুবিধা দেয়া হচ্ছে, বিভিন্ন ধরনের চাষাবাদের উপকরণ দেয়া হচ্ছে, তো এইগুলো কিন্তু ডিরেক্টলি কোনো রেভিনিউ আর্ন করে না। কিন্তু কি হয়, যদি ধান উৎপাদন হয়, যদি গম উৎপাদন হয়, সেটা কিন্তু আমাদের জন্য উৎপাদনশীল, অর্থাৎ ডিরেক্টলি কোনো কিছু রেভিনিউ না আসলেও ইনডিরেক্টলি আসে। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে এটা টোটালি সার্ভিস ওরিয়েন্টেড, অর্থাৎ জেড ক্লাস প্রজেক্ট আমরা বলি যে সেবামূলক। এই ক্ষেত্রে রেভিনিউর কথা, অর্থাৎ এখানে সার্ভিসটাকে ওরিয়েন্টেশন করা হয়, এখানে কোনো রেভিনিউর কনসিডারেশন করা হয় না। ইভেন এই ক্ষেত্রে যেটা হয় যে সাবসিডাইজ, অর্থাৎ সাবসিডি দেয়া হয়, ভর্তুকি দেয়া হয় বিভিন্ন ধরনের, এই জিনিসগুলো থেকে তো রেভিনিউ আসেই না, কিন্তু এইগুলোকে অপারেট করার জন্য কি করা হয়, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট প্রতি বছর বাজেট দিচ্ছে। যেমন এডুকেশন এবং হচ্ছে হসপিটাল সেক্টর, এখানে গভর্নমেন্ট হসপিটালগুলো বা গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোতে কিন্তু কোটি কোটি টাকা বাজেট হচ্ছে, যেগুলোর ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি কোনো রেভিনিউ আর্ন করা হয় না। তো এটা হচ্ছে 3টা ক্লাস প্রজেক্ট। So have a look on our mega project in Bangladesh, like Podda Bridge দেখো total cost 30,193 crore টাকা। তো এই ক্ষেত্রে দেখো টেনিউর থেকে 19-এ শেষ হওয়ার কথা, কিন্তু এখনো চলমান রয়েছে। এরপরে পদ্মা রেল লিঙ্ক প্রজেক্ট, এটা হচ্ছে সাথে এখানে রেল পথ করার জন্য একটা লিঙ্ক প্রজেক্ট করা হয়েছে। দেন তোমরা দেখতে পাচ্ছ মেট্রো রেল প্রজেক্ট, দেন হচ্ছে চিটাগাং কক্সবাজার রেল লাইন করা হয়েছে। এরপরে হচ্ছে রামপাল পাওয়ার প্রজেক্ট, এটা ইন্ডিয়ার সাথে কোলাবোরেটিভলি করা রামপাল প্রজেক্টটা। দেন হচ্ছে মাতারবাড়ি কয়েল পাওয়ার প্লান্ট, এগুলো হচ্ছে খুব মেগা প্রজেক্ট। পায়রা ডিপ সি পোর্ট ফার্স্ট ফেজ, এরপর যেটা আমি আলোচনা করেছি রূপপুর পাওয়ার প্ল্যান্ট। তো বেসিক্যালি এইগুলো হচ্ছে আমাদের দেশের মেগা প্রজেক্ট, এগুলোকে আমরা এক্স ক্লাস প্রজেক্ট বলতে পারি। এরপরে দেখা হচ্ছে সেচ, বিভিন্ন ধরনের ইরিগেশন প্রজেক্ট, অর্থাৎ যেটা আমরা ওয়াই ক্লাস বললাম, অর্থাৎ বেসিকলি প্রোডাক্টিভ, কিন্তু এখানে রেভিনিউ ইজ নট কনসার্ন, অর্থাৎ রেভিনিউটাকে কনসার্ন করা হয় না। তো অর্থাৎ রেভিনিউ বেসিসে করা, গভর্নমেন্ট ডিরেক্টলি রেভিনিউ আর্ন করে, সেই ক্ষেত্রে এখানে কোনো রেভিনিউ অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে না। এডুকেশনের ক্ষেত্রে তোমরা দেখো যে প্রিভিয়াসলি গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ ছিল, কিন্তু দোয়েল ল্যাপটপ, শুধু স্টুডেন্ট যারা রয়েছে তারা এটা কিনতে পারবে, কিন্তু খুব ইট মে বি ইট ওয়াজ 20,000, 20,000 টাকায় ল্যাপটপ পাওয়া যাচ্ছে। সরি, ইট ওয়াজ 10,000, 10,000 টাকায় ল্যাপটপ সার্ভিস, অনেক অনেক বছর আগে, কিন্তু এখন এটা ওই, তো এই জাতীয়, এটা কিন্তু সাবসিডাইজ, অর্থাৎ শিক্ষা, অর্থাৎ আইটি বেস, অর্থাৎ স্টুডেন্ট যারা রয়েছে বা যারা হচ্ছে প্রোডাক্টিভ সেক্টরে এইচআর ম্যান পাওয়ার রয়েছে, তোমরা জানো যে আমরা কিন্তু এখন হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ আমাদের কর্মক্ষম পিপলদের বেশিরভাগ কর্মক্ষম পিপল হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড জোনে রয়েছে। তো সেই জন্য তাদেরকে যদি আইটি স্কিল ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু ডিরেক্টলি কোনো আর্ন হচ্ছে না, ইনডিরেক্টলি স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। তো দেখো যে এরকম শিক্ষা ক্ষেত্রে যদি এই যে আমরা দুইজন স্টুডেন্ট দেখতে পাচ্ছি যারা হচ্ছে ট্যাবে করে ক্লাসের প্রিপারেশন নিচ্ছে বা ক্লাস করছে। তো এইরকম বিভিন্ন ধরনের এডুকেশন প্রজেক্ট করা হয়, বা এডুকেশনে কিন্তু অর্থাৎ প্রতি বছর বাজেট অ্যালোকেট করা হচ্ছে।
আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প, অর্থাৎ প্রায়োরিটি বেসিস প্রজেক্ট। প্রায়োরিটি বেসিস প্রজেক্টের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে যে মৌলিক প্রকল্প। মৌলিক প্রকল্প অর্থাৎ ফান্ডামেন্টাল যে প্রজেক্টগুলো, এইখানে আমরা বলতে পারি যে এক শ্রেণীর প্রকল্প। এক শ্রেণীর প্রকল্পগুলো কিন্তু উৎপাদনশীল রাজস্ব এবং ফরেন এইডেড, অর্থাৎ এফডিআই। তোমরা জানো যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এখন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেগুলো হচ্ছে প্রত্যেকটা, লাইক আমাদের দেশে যদি যত ইনভেস্টমেন্ট আসবে, যত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, তত কিন্তু সুবিধা, তত কিন্তু আমাদের অর্থনীতি বুস্ট করবে, দেন হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেট হবে এবং নানা রকম সুযোগ সুবিধা দেশে বাড়বে। তাহলে এইটা কিন্তু অবশ্যই প্রায়োরিটাইজ করতে হবে যে বৈদেশিক সাহায্য প্রকল্পগুলো, এগুলো তো বেসিক প্রজেক্ট। দেন অন্যান্য প্রজেক্টগুলো কিন্তু ইকোনমির সাথে ডিরেক্টলি কানেক্টেড না, এগুলো কিন্তু পাবলিকের জীবনযাত্রার মান উন্নত করবে না, দেশের ইকোনমিকে বুস্ট করবে না। কিন্তু মৌলিক প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিরেক্টলি ইকোনমি, জিএনআই, জিডিপি বা বাড়বে। বেসিক্যালি আমাদের দেশের প্রত্যেকটা পার্সনের জীবনযাত্রার মানের উপরে প্রভাব ফেলবে, প্রত্যেকের ইনকাম লেভেল বেড়ে যাবে। তো এইটা কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট বিষয়গুলো রয়েছে। এরপরে যদি এটা প্রোডাক্টিভ হয়, রেভিনিউ আর্ন করে, তাহলে এই প্রজেক্টগুলো কিন্তু সবচেয়ে আগে, অর্থাৎ প্রায়োরিটি বেসিস করতে হবে। তো প্রায়োরিটি বেসিস করার ক্ষেত্রে এই প্রজেক্টগুলোকে অলওয়েজ কি করতে হবে, অগ্রাধিকার দিতে হবে, যেন এই প্রজেক্টগুলো দ্রুত রান করতে পারে। দেন এরপরের যেটা হচ্ছে অমৌলিক প্রকল্পগুলো। দেন এরপরে মৌলিক প্রকল্প এটা। দেন অমৌলিক প্রকল্প যদি আমরা যদি বলি ওয়াই ক্লাস প্রকল্প, বা এরপরে আমরা যদি বলতে পারি বা জেড ক্লাস প্রকল্প। দেন জেড ক্লাস প্রকল্প, এখন একটা বিষয় হচ্ছে যে হেলথ সেক্টর কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তোমরা জানো যে এখন করোনাকালীন সময়ে স্বাস্থ্য ঝুঁকি কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি, অর্থাৎ বিশ্বের বড় বড় কান্ট্রিগুলো, অর্থাৎ উন্নত দেশগুলো কিন্তু স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করতে গিয়ে ওরা হচ্ছে যে অলমোস্ট ফেইলোর, মানে ব্যর্থতা বা হচ্ছে হাঁপিয়ে উঠছে। স্বাস্থ্য ঝুঁকি কিন্তু এখন কি কনসার্ন। আগে একটা সময় ছিল যে প্রতিটা দেশ তাদের সমরাস্ত্র এবং হচ্ছে তাদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধকরণের দিকে এগিয়ে গেছিল, কিন্তু এই প্রজেক্ট 2021 সালে এসে যে তাদের সামরিকভাবে শক্তিশালী করার প্রক্রিয়াগুলো কিন্তু এখন ফেল টোটালি। তোমরা দেখো যে ইন্ডিয়ার ওরা কিন্তু করোনা ভাইরাস এবং হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে অনেকটাই পর্যদস্যু বা অনেকটাই খারাপ সময় পার করছে। অন্যান্য দেশ, ইউএসএ, দেন হচ্ছে অন্যান্য দেশও কিন্তু খুব খারাপ সময় পার করছে। তো এই ক্ষেত্রে কিন্তু হেলথ ইস্যুগুলো কি কনসার্ন, আর হেলথ ইস্যুর ক্ষেত্রে কিন্তু হসপিটাল এবং হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রামের ক্ষেত্রে এডুকেশন সিস্টেম। তো এইগুলো কিন্তু জেড ক্লাস প্রজেক্ট, কিন্তু তারপরেও কিন্তু একেবারে প্রেজেন্ট কনটেক্সটকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু এই এখন এক্স ক্লাস প্রজেক্টগুলোকে বাদ দিয়ে কিন্তু হেলথ প্রজেক্টগুলো, অর্থাৎ টিকা বানানো কিন্তু সবচেয়ে বড় প্রতিযোগিতা, টিকা বানানো কিন্তু সবচেয়ে বড় প্রায়োরিটি বেসিস প্রকল্প হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ মানুষ যেখানে যে টিকা বা জীবন বাঁচিয়ে রাখাই কষ্টকর, সেখানে কিন্তু সামরিক ব্যয় বা সামরিকায়ন কিন্তু সম্ভব না, বা এই জাতীয় প্রতিযোগিতা কিন্তু, যদিও এখনো কোনো দেশই তাদের সামরিক ব্যয়ের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেয়নি, অর্থাৎ সামরিক ব্যয় ক্রমান্বয়ে তারা বাড়িয়ে যাচ্ছে। আগে যা ছিল তাই সেগুলো থেকে বরঞ্চ বাড়াচ্ছে, কিন্তু হেলথ সেক্টর যে কি কনসার্ন সেটা করোনা ভাইরাস আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। এরপরের বিষয়টা হচ্ছে বাস্তবায়ন ভিত্তিক প্রকল্প। বাস্তবায়ন ভিত্তিক প্রকল্পগুলো আমরা এর পরবর্তী ক্লাসে দেখব। আজকে এই পর্যন্তই। ভ্যাকেশনের পরে যেহেতু আমরা ক্লাস করছি, তো আমরা পরবর্তীতে আরো ডিটেল আলোচনা করব। আই হোপ যে আজকে যদি অনেক বেশি সময় ক্লাস নেওয়া হয়, দেন
তোমরা ক্লান্ত বোধ করবে। তো সেক্ষেত্রে আজকে এই পর্যন্তই থাক। আমরা দেন হচ্ছে পরবর্তী ক্লাসে বাকি যে বাস্তবায়ন ভিত্তিক প্রকল্প এবং অন্যান্য বিষয় দেখো কি আছে এখানে, পরীক্ষামূলক প্রকল্প, পাইলট প্রকল্প এবং প্রদর্শন প্রকল্প, এই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ। ভালো থাকো। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। আর আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।